ব্যাংকিং স্টক বিশ্লেষণ করাটা কিন্তু বেশ জটিল মনে হতে পারে, তাই না? তো আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একদম সহজ করে দেখব, বিশেষ করে আমাদের দেশের মানে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগেই বলে রাখি, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। ভবিষ্যতের সব আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর বিশ্লেষণের ইনস্ট্যান্ট আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন। আচ্ছা, একটা কথা তো আমরা প্রায়ই শুনি যে কোনো দেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে তার ব্যাংকগুলো। কথাটা কিন্তু একদম সত্যি। কিন্তু ব্যাংক কেন এতটা গুরুত্বপূর্ণ, আর বিনিয়োগকারী হিসেবে এই সেক্টরটা বোঝা কেন এত জরুরি? চলুন গভীরে যাওয়া যাক। একদম ঠিক, ব্যাংকে বলা যেতে পারে অর্থনীতির ইঞ্জিন। ব্যাপারটা একটু ভাবুন তো, যখন অর্থনীতি ভালো দিকে এগোয়, সবার মধ্যে একটা আশার সঞ্চার হয়। তখন কি হয়? ব্যবসাগুলো নতুন করে ঝুঁকি নিতে চায়, আরও বেশি লোন নিয়ে নিজেদের পরিধি বাড়াতে চায়, আর এর ফলে মার্কেটে টাকার প্রবাহ বেড়ে যায়। এই পুরোটার প্রভাব কিন্তু সরাসরি ব্যাংকিং সেক্টরের ওপর এসে পড়ে। আবার যখন উল্টোটা হয়, মানে অর্থনীতি নিয়ে একটা নিরাশার ভাব থাকে, তখন কিন্তু এর ঠিক বিপরীত ছবিটাই আমরা দেখতে পাই। আর এই সেক্টরটা কিন্তু এক জায়গায় বসে নেই। ভাবুন তো একবার, কোথায় সেই পাসবুকের যুগ আর কোথায় এখনকার সময়। এখন তো আমরা ঘরে বসেই অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুলছি, টাকা পাঠাচ্ছি, এমনকি লোনের জন্য আবেদন করে ফেলছি। মানে ব্যাংকিং এখন সাংঘাতিক গতিশীল আর পুরোপুরি টেকনোলজি নির্ভর একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমের দিকে। দেখুন, বাংলাদেশের ব্যাংকিং কাঠামোর কিন্তু কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, আর ঠিক এই কারণে এখানকার ব্যাংকগুলো স্টক বিশ্লেষণ করতে গেলে একটু ভিন্নভাবে ভাবতে হয়। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, ব্যাংক কিন্তু অন্য 10টা ব্যবসার মতো নয়। কেন বলুন তো? কারণ তাদের কোনো ইনভেন্টরি বা গুদামে রাখা পণ্য নেই। তাদের আসল কাঁচামালটাই হলো টাকা। তারা টাকাকেই কেনাবেচা করে। সুতরাং একটা সাধারণ কোম্পানির লাভ লোকসান আমরা যেভাবে হিসাব করি, সেই ফর্মুলা এখানে একদমই খাটবে না। আমাদের দেশে যদি ব্যাংকের কাঠামোটা দেখি, তাহলে দেখব এখানে মূলত 4 ধরনের ব্যাংক কাজ করছে। যেমন সরকারি মালিকানাধীন কমার্শিয়াল ব্যাংক আছে, যেগুলো এসসিবি নামে পরিচিত। তারপর আছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বা পিসিবি। কিছু বিদেশি কমার্শিয়াল ব্যাংকও আছে, মানে এফসিবি। আর সবশেষে আছে বিশেষায়িত ব্যাংক, যেগুলো মূলত কৃষি বা শিল্পের মতো নির্দিষ্ট কিছু সেক্টরের জন্য কাজ করে। এই পুরো কাঠামোটা মাথায় রাখা কিন্তু খুব জরুরি। আর এই বিশাল সিস্টেমের মাথায় কে আছে? নিয়ন্ত্রক হিসাবে আছে বাংলাদেশ ব্যাংক। মানে একটা ব্যাংকের কতটুকু মূলধন থাকতে হবে, গ্রাহকদের অ্যাকাউন্টের নিয়মকানুন কি হবে, এই সব কিছুই কিন্তু বাংলাদেশ ব্যাংক খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। মূল উদ্দেশ্য একটাই, পুরো আর্থিক ব্যবস্থাটাকে স্থিতিশীল রাখা। বেশ, এতক্ষণ তো আমরা কাঠামো নিয়ে কথা বললাম। এবার চলুন সবচেয়ে জরুরি অংশে যাই। একটা ব্যাংক আসলে টাকা আয় করে কিভাবে? তাদের আয়ের মূল উৎসগুলো কি? কারণ এটা যদি আমরা না বুঝি, তাহলে তাদের স্টক বিশ্লেষণ করা প্রায় অসম্ভব। একটা ব্যাংকের আয়ের রাস্তা কিন্তু বেশ কয়েকটা। যেমন ধরুন, তারা বড় বড় কোম্পানিকে লোন দেয়, এটাকে বলে কর্পোরেট বা হোলসেল ব্যাংকিং। আবার আমাদের মতো সাধারণ মানুষের জন্য আছে রিটেইল লোন, যেমন ধরুন বাড়ি কেনার জন্য হোম লোন, পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড। এছাড়াও ব্যাংকগুলো নিজেদের টাকা স্টক বা বন্ডে বিনিয়োগ করে লাভ করে, যেটাকে বলে ট্রেজারি অপারেশন। আর বিভিন্ন সার্ভিস ফি, যেমন ইন্স্যুরেন্স বা ইনভেস্টমেন্ট ব্যাংকিং থেকেও তাদের আয় হয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ব্যাংকের কোর বিজনেস বা মূল ব্যবসায় কিন্তু লোন দেওয়া। ব্যাংকের লাভ বুঝতে গেলে প্রথমেই যে টার্মটা আমাদের জানতে হবে, সেটা হলো নেট ইন্টারেস্ট ইনকাম বা সংক্ষেপে এনআইআই। ব্যাপারটা খুবই সহজ। ব্যাংক লোন দিয়ে যে সুদ আয় করে আর মানুষের জমানো টাকার উপর যে সুদ দেয়, এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেটাই হলো এনআইআই। সোজা কথায় এটা হলো ব্যাংকের মূল ব্যবসার লাভ। এনআই এর পর যেটা আসে সেটা হলো নেট ইন্টারেস্ট মার্জিন বা এনআইএম। এটা কিন্তু একটা পার্সেন্টেজ। এটা দিয়ে বোঝা যায় একটা ব্যাংক তার ঋণ দেওয়ার ব্যবসায় কতটা দক্ষ বা লাভজনক। হিসাবটা হলো নেট ইন্টারেস্ট ইনকামকে ব্যাংকের মোট সুদ আয়কারী অ্যাসেট দিয়ে ভাগ করা। মনে রাখবেন, এনআইএম যত বেশি, ব্যাংকের জন্য ততটাই ভালো। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এখানে ব্যাংক এর এনআইএম হচ্ছে 4.5% আর ব্যাংক বি এর মাত্র 2.5%। এর মানে কি? এর মানে হলো ব্যাংক এ তার সম্পদকে অনেক বেশি দক্ষতার সাথে ব্যবহার করে লাভ করতে পারছে। তাই একজন বিনিয়োগকারী হিসেবে যে ব্যাংকের এনআইএম স্থিতিশীল বা আস্তে আস্তে বাড়ছে, সেটা সবসময় একটা পজিটিভ সাইন। শুধু লাভ দেখলেই তো হবে না, তাই না? দেখতে হবে ব্যাংকটা কতটা নিরাপদ, কতটা শক্তিশালী, কারণ ব্যাংকিং ব্যবসার সাথে কিন্তু ঝুঁকি একেবারে জড়িয়ে আছে। তো চলুন এবার দেখি একটা ব্যাংকের শক্তি আর স্থিতিশীলতা মাপার উপায়গুলো কি কি।
এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেট্রিকটা সেটা হলো ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রেশিও বা CAR। এটার মানে কি? এটা দিয়ে বোঝা যায় একটা ব্যাংক তার ঝুঁকির তুলনায় নিজের কাছে কতটা মূলধন বা ক্যাপিটাল রেখেছে। আরও সহজ করে বললে এটা হলো ব্যাংকের সেফটি কুশন। কোনো বড় ধরনের অপ্রত্যাশিত ক্ষতি হলে এই কুশনটাই ব্যাংকে বাঁচিয়ে দেয়। আমাদের দেশে মানে বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একটা ব্যাংকের মিনিমাম CAR হতে হবে 12.5%। এর মধ্যে ক্যাপিটাল কনজারভেশন বাফারও ধরা আছে। তো এটা আমাদের জন্য একটা ক্লিয়ার বেঞ্চমার্ক। কোনো ব্যাংকের CAR যদি এর নিচে নেমে যায় তাহলে সেটা কিন্তু একটা বড়সড় ওয়ার্নিং সাইন। এখানে দেখুন হাই কার আর লো কারের মধ্যে পার্থক্যটা কি। যে ব্যাংকের কার বেশি তার মানে হলো সেই ব্যাংক যে কোনো লোন ডিফল্টের ধাক্কা সামলানোর জন্য অনেক বেশি প্রস্তুত। তাদের নতুন করে লোন দিয়ে ব্যবসা বাড়ানোর সুযোগও বেশি থাকে। আর অন্যদিকে যে ব্যাংকের কার কম তারা কিন্তু বেশ ঝুঁকিতে থাকে আর তাদের ব্যবসা বাড়ানোর ক্ষমতাও কমে যায়। সুতরাং একজন বিনিয়োগকারী হিসাবে সবসময় হাই কার থাকা ব্যাংক খোঁজা উচিত। তো এত যে আলোচনা হলো, এখান থেকে মূল কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে? একজন বিনিয়োগকারী হিসেবে কোন জিনিসগুলো খেয়াল করার সবচেয়ে জরুরি? চলুন সবগুলোকে একসাথে একটা চেকলিস্টের মতো করে গুছিয়ে নিই। আপনার ব্যাংক অ্যানালাইসিস চেকলিস্ট। স্টেপ 1, চেক করুন ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন বা নেম স্থিতিশীল আছে কিনা বা সময়ের সাথে বাড়ছে কিনা। স্টেপ 2, নিশ্চিত হন যে ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রেশিও বা CAR ওই যে মিনিমাম 12.5% তার থেকে যথেষ্ট ওপরে আছে। স্টেপ 3, ব্যাংকের আয়ের উৎসগুলো ভালো করে দেখুন। রিটেল আর কর্পোরেট সেক্টরে তাদের লোনের গ্রোথ স্বাস্থ্যকর তো? আর ফাইনালি স্টেপ 4, এই সব রেশিওগুলোকে তার সবচেয়ে কাছের প্রতিযোগীদের সাথে অবশ্যই তুলনা করে দেখুন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো দেখছি ব্যাংকিং দুনিয়া খুব দ্রুত অ্যাপস আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ঝুঁকে পড়ছে। এখন ভাবার বিষয় হলো ভবিষ্যতের এই নতুন পৃথিবীতে আজকের আলোচনা করায় মেট্রিকগুলোর যেমন নিম বা CAR এর মধ্যে কোনটা আগামী দিনের সেরা ব্যাংকগুলোকে চিনিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। ব্যাপারটা কিন্তু ভাবার মতো। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি এই পয়েন্টগুলো আপনাদের বিনিয়োগের সিদ্ধান্তে সাহায্য করবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।